দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন। পর্ব ৩। সময়ের চাকা যেন বড্ড দ্রুত ঘুরছে। দেখতে দেখতে যন্ত্রণাদায়ক ২টি দিন পার হয়ে গেল। আজ সকালেই নোভার হাতে এসে পৌঁছেছে সেই কাঙ্ক্ষিত অথচ অনাকাঙ্ক্ষিত পাসপোর্টটি। সবুজ রঙের এই ছোট্ট বইটি তার সামনে এক অনিশ্চিত ভবিষ্যতে দুয়ার খুলে দিয়েছে। নোভার অবাধ্য মন কিছুতেই সায় দিচ্ছে না এই মাটি, এই দেশ ছেড়ে অজানা কোনো দেশে পাড়ি জমাতে। তার বাবাও চাননি মেয়েটা চোখের আড়াল হোক, কিন্তু সৎ মায়ের জেদ আর ষড়যন্ত্রের দেওয়াল ভাঙার সাধ্য তার নেই। সৎ মা এখন মরিয়া হয়ে উঠেছেন নোভাকে ঘরছাড়া করতে। এমনকি সুলতানের সাথে নোভার বিয়ের আলোচনাটা তিনি সকৌশলে ধামাচাপা দিয়ে দিয়েছেন। নিজের মেয়ে আনিকাকে সুলতানের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়ার জন্য তদবিরও কম করেননি তিনি। কিন্তু সুলতান যেন পাথরের দেওয়াল, এক চুলও নড়েনি নিজের সিদ্ধান্ত থেকে। উল্টো আজ সাত সকালে কারো অনুমতি তোয়াক্কা না করে নোভাদের বাড়িতে হানা দিয়েছে সে। সরাসরি নোভার চিলেকোঠার ছোট ঘরটিতে ঢুকে পড়েছে। জানালার এক কোণে বসে নোভা নিজের আঙুল খুঁটছে। নার্ভাসনেস যখন চরমে ওঠে তখন এটাই তার পুরনো অভ্যাস। ঘরটা ছোট, সেখানে বাতাসের বদলে এখন এক ভারী নীরবতা খেলা করছে। তার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে বসেছে সুলতান। দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বলেনি। অবশেষে সেই পাথরের নীরবতা ভাঙল সুলতান নিজেই। শুনলাম ইংল্যান্ড চলে যাচ্ছ। সুলতানের কণ্ঠে এক ধরনের গম্ভীর বিষণ্ণতা। নোভা কথা বলতে পারল না, কেবল ঠোঁট কামড়ে ধরে মাথা নিচু করে সায় দিল। সুলতান এক দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, যেন নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। তারপর অতর্কিতে নোভার দিকে ঝুঁকে এসে তার দুহাত নিজের শক্ত মুঠোয় পুরল। যেতে হবে না নোভা, আমি বিয়ে করব তোমায়। বিশ্বাস করো, আমাদের একটা খুব সাধারণ কিন্তু শান্তির সংসার হবে। আমি জানি তোমার উপর এই বাড়িতে কতটা পাহাড়সম অত্যাচার চালানো হয়। তুমি চাইলে আমি এই মুহূর্তেই কাজী ডেকে আনতে পারি। তোমায় আমি সাথে করে নিয়ে যাব এইখান থেকে। সুলতানের হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল, ছিল আশ্রয়। কিন্তু নোভা আলতো করে নিজের হাত দুটো সরিয়ে নিল। সে ধীর স্বরে বলল, দেখুন সুলতান, মাত্র দুদিনের পরিচয়ে কাউকে বিয়ে করাটা আমার কাছে একটা বোঝা ছাড়া আর কিছুই নয়। আমি জানি আপনার উদ্দেশ্য সৎ, আপনি মানুষ হিসেবেও অসাধারণ, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সুলতানের মুখটা অপমানে না কি অভিমানে মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। সে রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, কেন পারবে না? নোভা জানালার বাইরে দিগন্তের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তারপর সুলতানের চোখের দিকে না তাকিয়ে বলল, পৃথিবীতে আপনার চেয়ে বেশি যদি কেউ আমাকে ভালোবাসতে না পারে, তবে নিয়তি যেন আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে ফিরিয়ে আনে। আর যদি কোনোদিন আপনি আমাকে না পান, তবে ভেবে নেবেন আপনার ভালোবাসা গ্রহণ করার মতো যোগ্যতা আমার কোনোদিন ছিলই না। কথাগুলো শেষ করেই নোভা দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল এক বুক হাহাকার আর সুলতানের স্তব্ধ চাহনি। সুলতানের চোখের গভীরতায় সে আগ্নেয়গিরি লুকিয়েছিল। তার মুখোমুখি হওয়ার সাহস নোভার আজ অন্তত ছিল না। যুক্তরাষ্ট্রের লিভারপুলের এইনট্রি রেস কোর্স, ইংল্যান্ডের ওই ঐতিহাসিক ঘোড়দৌড় ময়দানটি এখন যেন এক বারুদ ঠাসা গুদামের মতো শান্ত হয়ে আছে। গ্র্যান্ড ন্যাশনাল শুরু হতে হাতে এখনো কয়েকটা দিন বাকি, অথচ বাতাসের প্রতিটা স্তরে স্তরে ছড়িয়ে পড়েছে এক চাপা গুঞ্জন। আভিজাত্যের এই প্রান্তরে এখন একটাই আলাপ, কে কোন ঘোড়ায় বাজি ধরবে। এই মাইলের পর মাইল বিস্তৃত সবুজ ঘাসের গালিচার ওপর নীরবতা বিরাজ করলেও ভেতরে ভেতরে অনেকের ভাগ্যরেখা এখনই আগাম লেখা হয়ে যাচ্ছে। তবে এই বছরের উন্মাদনা কোনো সাধারণ ঘোড়দৌড় নিয়ে নয়। সাধারণ মানুষের মুখে মুখে এখন ঘুরছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নাম। যুক্তরাজ্যের আন্ডারওয়ার্ল্ডের দণ্ডমুণ্ডের কর্তা, কুখ্যাত গ্যাংস্টার বস এইডেন জায়দাদ এবং তার আজন্ম শত্রু ড্যানিয়েল ব্রাউন। বছরের পর বছর ধরে এই রেসকোর্স তাদের ইগো আর ক্ষমতার লড়াইয়ের এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিবারই লড়াইটা হয় সমানে সমান, হাড্ডাহাড্ডি। কিন্তু দৌড়ের একদম শেষ মুহূর্তটিতে যখন সবার হৃদস্পন্দন থমকে যায়, ঠিক তখনই দেখা যায় বিজয়ের হাসি হাসতে জায়দার টিমের লোকেরা। শেষ মুহূর্তে এক জাদুকরি বাজিমাত করে জয় ছিনিয়ে নেওয়াটা যেন এইডেনের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। ড্যানিয়েল ব্রাউন এবার কোনো রাগঢাক না রেখেই রণহুঙ্কার ছেড়েছেন। শোনা যাচ্ছে তার আস্থা বলে এবার এমন এক ঘোড়া আছে যা নাকি এই রেসকোর্সের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ। ড্যানিয়েল প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি কারো বুকের পাটা থাকে
তবে যেন তাকে এই ময়দানে হারিয়ে দেখায়। এই চ্যালেঞ্জটা যে সরাসরি এইডেন জায়দাদকে উদ্দেশ্য করে করা হয়েছে তা বুঝতে কারোরই বাকি নেই। আশ্চর্যের বিষয় হলো, এত বড় অপমানের পরও এইডেন এখন পর্যন্ত টু শব্দটিও করেনি। তার এই রহস্যময় নীরবতা ড্যানিয়েলকে আরও বেশি উদ্ধত করে তুলছে, আর দর্শকদের মাঝে বাড়িয়ে দিচ্ছে কৌতূহলের পারদ। এইডেন কি তবে হেরে যাওয়ার ভয়ে চুপ, নাকি সে এমন কোনো ঝড়ের প্রস্তুতি নিচ্ছে যা পুরো লিভারপুল শহরকে কাঁপিয়ে দেবে? রেসের দিন ঘনিয়ে আসছে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে উত্তেজনা। সবার চোখ এখন একটাই উত্তরের অপেক্ষায়। এইবারের গ্র্যান্ড ন্যাশনালে বিজয়ীর মুকুট কি সেই ভয়ঙ্কর ড্যানিয়েল ছিনিয়ে নেবে, নাকি এইডেন জায়দাদ তার পুরনো সিংহাসন ধরে রাখবে? খট খট খট। নীরবতার বুক চিরে কেবল এই বীভৎস শব্দটাই ভেসে আসছে। একটি বিশাল আকারের কাঠের চওড়া টুকরোকে কসাইখানার টেবিল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার উপর পড়ে আছে এক মানবদেহের ছিন্ন ভিন্ন অংশ। পুরুষটি এক ভয়ঙ্কর চাপাতি দিয়ে সেই শক্ত হাড়ের টুকরোগুলো কেটে চলেছে নির্মমভাবে। গতকালের বাজিতে হেরে যাওয়া প্রতিপক্ষের দেহের টুকরোই এখন সে করে চলেছে। তার হাত মুখ সবকিছু রক্তে মাখামাখি। চাপ চাপ তাজা রক্ত শুকিয়ে কালচে হয়ে লেগে আছে তার চামড়ায়। তার হাতে ধরা ধারালো চাপাতিটি নির্মমতার নিষ্ঠুরতার প্রতিচ্ছবি হয়ে যেন নিজের পথ করে নিচ্ছে মাংস আর হাড়ের জটলায়। প্রতিটি কোপেই হাড় ভাঙার এক বিশ্রী শব্দ। কাঠের টেবিলের এক কোণে যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে একজোড়া চোখ, কাচের মার্বেলের মতো চকচক করছে সেগুলো। পাশেই রাখা আছে শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গ, একটি কিডনি। দেহের মূল্যবান অংশগুলোকে এভাবে কেটে কেটে সাজিয়ে রাখা হয়েছে যেন সেগুলো কোনো পুতুলের অংশ। এই বীভৎস কাজ করতে করতেই লোকটা এক ভরাট গমগমে কণ্ঠে গর্জন করে ডেকে উঠল, ডেকো। তার ডাক শেষ না হতেই আবছা অন্ধকার থেকে এক ভয়াল শব্দ ভেসে এলো। সেগুলোর ঘর্ষণে সেই কর্কশ শব্দ যেন বাতাসের বুক চিরে এড়িয়ে আসছে। এইডেনের ঠোঁটে তখন ফুটে উঠল এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাসি। সেই হাসিতে কোনো মানবীয় উষ্ণতা ছিল না, ছিল কেবল এক আদিম পাশবিকতা। হাতে বেশ কয়েকটি হাড়গোড়ার মাংসের টুকরো তুলে নিয়ে সে সাবধানে পেছনে ফিরল। ঘরের কোণের আবছা অন্ধকারে একজোড়া সবুজ চোখ জ্বলজ্বল করে এগিয়ে আসছে এডেনের দিকে। সেই চোখ দুটো যেন রাতের অন্ধকারে প্রদীপের মতো। সেগুলো মানুষের চোখ নয়, বরং হিংস্র এক প্রাণীর। এইডেন সেদিকে তাকিয়ে হাতের রক্তাক্ত মাংসের টুকরোগুলো উঁচু করে ধরে বলল, কাম ফাস্ট মাই বয়। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল কেবল এক অদম্য কর্তৃত্ব। অন্ধকার থেকে সেই হিংস্র প্রাণীটি ধীরে ধীরে বেরিয়ে এলো। তার বিশাল কালো ছায়াটা যেন পুরো ঘরটাকে গ্রাস করে নিল। ডেক্রো, এডেনের পোষা বিশ্বস্ত অথচ ভয়ঙ্কর এক সৃষ্টি। বিশালাকার ব্ল্যাক প্যান্থারটি এক অদ্ভুত আদিম লালসা নিয়ে অন্ধকারের বুক চিরে ধীর পায়ে এগিয়ে এলো। পৃথিবীর বুকে টিকে থাকা সবচেয়ে বিরল এবং রাজকীয় প্রাণীদের মধ্যে এই ব্ল্যাক প্যান্থার অন্যতম। সাধারণত আফ্রিকা মহাদেশের গভীর অরণ্য, অ্যামাজন অববাহিকা কিংবা দক্ষিণ আমেরিকার গুটি কয়েক দুর্গম অঞ্চল ছাড়া এদের দেখা মেলা ভার, কিন্তু এইডেনের এই ব্যক্তিগত নরকে প্রাণীটি যেন তার এক বিশ্বস্ত যমদূত হিসেবে বাস করছে। প্যান্থারটির কাঁধের উচ্চতা প্রায় 90 সেন্টিমিটার। এক নজর দেখলে যে কেউ আতঙ্কে হিম হয়ে যাবে। লেজ ছাড়াইয়ের দৈর্ঘ্য 5 ফুটেরও বেশি, আর তার সাথে যোগ হয়েছে 2 ফুটের এক দীর্ঘ শক্তিশালী লেজ। প্রাণীটির প্রতিটি পেশি যেন কুচকুচে কালো মখমলের নিচে ইস্পাতের মতো খেলছে। এডেন হাত বাড়িয়ে রক্তাক্ত মাংসের টুকরোগুলো তার মুখের সামনে ধরল। প্যান্থারটি কয়েকদিন ধরে অভুক্ত মাংসের গন্ধে তার হিংস্রতা কয়েকগুণ বেড়ে গেল। সে ক্ষুধার্ত জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে মাংসগুলো গিলতে শুরু করলো। কিন্তু কি আশ্চর্য! এইডেনের হাতের তালু থেকে সে যখন হাড় আর মাংস টেনে নিচ্ছিল, তখন অসাবধানতাবশত একটি দাঁতের আঘাতও সে এইডেনের শরীরে লাগতে দিল না। এক অদ্ভুত নিয়ন্ত্রণ আর অনুগত্য এই হিংস্র প্রাণীটির প্রতিটি রক্তবিন্দুতে প্রবহমান। এডেন শান্ত চোখে তার এই ভয়ঙ্কর সঙ্গীর ভোজন দেখল। এরপর পরম মমতা আর কর্তৃত্বের মিশেলেই সে প্যান্থারটির বিশাল মাথায় নিজের হাত বুলিয়ে দিল। তার আঙুলগুলো প্যান্থারটির কুচকুচে কালো পশমের ভেতরে ডুবে গেল। ড্রেক্রোও যেন সেই স্পর্শে সাময়িকভাবে তার বন্যতা ভুলে এক শান্ত বিড়াল ছানার মতো শান্ত হয়ে রইল। এই দৃশ্যটি যেমন মনোমুগ্ধকর, তেমনি গা শিউরে ওঠার মতো এক ভয়ানক সত্যের প্রতিচ্ছবি। এই আন্ডারওয়ার্ল্ডে হিংস্রতম জানোয়ারও কেবল এইডেন জায়দাদের বশ্যতা স্বীকার করে।
স্মৃতির ধুলোমাখা সেই চিলেকোঠার ঘরটি আজ যেন নোভার বুকের ভেতর এক পাথরচাপা কষ্টে জন্ম দিচ্ছে। এই ঘরের প্রতিটি কোণে, জানালার গ্রাস করা রোদে আর ঘুণে ধরা কাঠের আলমারিতে তার শৈশবের হাজারো স্মৃতি মায়া জড়িয়ে আছে। অথচ ভাগ্যে নিষ্ঠুর পরিহাসে সব ছেড়ে তাকে পাড়ি দিতে হবে এক অজানা দেশে। বিছানার উপর দাঁড়িয়ে নোভা তার দেয়ালের সাথে লাগানো পুরোনো তাকটি পরিষ্কার করতে শুরু করলো। পরম মমতায় গুছিয়ে রাখছিল তার অতি প্রিয় কিছু জিনিস। ঠিক তখনই তাকের এক কোণ থেকে একটি জীর্ণ ধুলোমলিন কাগজের খাম পিছলে তার বিছানার উপর এসে পড়ল। আকস্মিক পতনে খামের উপর জমে থাকা বছরের পুরনো ধুলো উড়ালো দিয়ে নোভার চোখে মুখে আছড়ে পড়ল। উফ! নোভা অস্বস্তিতে চোখ ঘষতে ঘষতে বিছানার উপর বসে পড়ল। কিছুক্ষণ চোখ কষলে নিয়ে যখন ঝাপসা দৃষ্টি পরিষ্কার হলো, তখন সে নিচু হয়ে খামটি হাতে তুলে নিল। খামটি এতটাই পুরনো যে এর রং চটে গেছে, জায়গায় জায়গায় কালচে ছোপ পড়ে আছে। নোভা ভ্রুকুচকে খামটি এপাশ ওপাশ ঘুরিয়ে দেখল। এর ওপর কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, শুধু সময়ের এক গাঢ় প্রলেপ পড়ে আছে। কৌতূহল আর এক অজানা আশঙ্কায় নোভার বুকটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। সে সাবধানে খামের মুখটা খুলল এবং ভেতর থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে আনলো। ধুলো ঝেড়ে সে যখন কাগজের ভাঁজটা ধীরে ধীরে খুলল, তখন তার চোখ দুটো বিস্ময়ে স্থির হয়ে গেল। কাগজের ভাঁজ খুলতে সে দেখতে পেল কোনো এক ডায়েরির মাঝে থেকে ছেঁড়া একটি পৃষ্ঠা, যা অতি যত্নে একটি খামের ভেতরে রেখে দেওয়া হয়েছে। পৃষ্ঠাটিতে লেখা, আমি ওকে ভয় পাই, ও আমাদের বাচ্চাকে মেরে ফেলবে। আমি চাই না আমার নোভার কিছু হোক। সেই দরজা, সেই চাবি, সেই ঘড়ি, আমি সেই সব কিছুকেই ভয় পাই। তুমি নোভাকে যেতে দিও না সেই দরজার কাছে, ও মেরে ফেলবে আমার মেয়েকে।